আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লেকচার 7-এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে পড়ব, যেগুলো হচ্ছে আন্তর্জাতিক বিষয়, এবং পুরো ক্লাসটা হবে আন্তর্জাতিকের উপর। যখনই তোমাদের সামনে আন্তর্জাতিক বিষয়টা তোমাদের সামনে আসে, তখনই কিন্তু তোমরা বেকাচাকা খেয়ে যাও। কারণ দেখো, লেকচার 6 পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশ বিষয় নিয়ে পড়াশোনা করছি। এখন আমরা পুরো পৃথিবী নিয়ে, মানে 7টা মহাদেশ আমরা আলোচনা করব এই লেকচার 7-এ। সো বুঝতেই পারছো কি পরিমাণ প্যারা তোমরা খাইতে পারো। এখন বলতে স্যার, তাহলে কি আমাদের কি একদম পাগল বানায় দিবেন? বিষয়টা তেমন না। গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের আমি এই যে এখানে লিখাবো, তোমরা জাস্ট নোট করে ফেলবে এবং কি বলতেছি একটু মনে রাখবে। আশা করি এইখান থেকে তোমাদের আন্তর্জাতিক এইখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। সো তোমাদের এই পৃথিবী পরিচিতি নিয়ে, তারপর পৃথিবীর মধ্যে আমরা জানি 7টা মহাদেশ, 7টা মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ, দেশের সাথে সম্পর্কিত তথ্যগুলো তোমাদের লিখাবো। তোমাদের যে লেকচার শিটে রয়েছে এইখানে অনেক তথ্য দেওয়া আছে, এটার বাইরেও অনেক তথ্য আমি তোমাদেরকে দিব, ইম্পর্টেন্ট তথ্যগুলোই তোমাদেরকে দিব। সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং সিরিয়ালি দেখবে। আমরা এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এই মহাদেশগুলো আলোচনা করবো। আমরা দক্ষিণ আমেরিকা এখানে দেওয়া হয় না, দক্ষিণ আমেরিকা শিটেও যেহেতু না আমরা আলোচনা করব না। আফ্রিকা এতটা ইম্পর্টেন্ট না, আফ্রিকার একটা মাত্র দেশ, আমরা দক্ষিণ আফ্রিকা নিয়ে শুধুমাত্র আলোচনা করব। ওকে, সো পৃথিবী, আমরা পৃথিবীতে বসবাস করি যেহেতু, সো পৃথিবী নিয়ে তো আমাদের পৃথিবীকে তো আমরা চিনি, তাই না? কিন্তু পৃথিবীর দেশগুলো নিয়ে আমরা কতটুকু জানি? সো খুবই ঠান্ডা মাথায় চিন্তা করো, পৃথিবীটা কোথায় আছে? অর্থাৎ পৃথিবীতে তো আমরাই আছি, তাই না? আচ্ছা, খেয়াল করো। সো পৃথিবী পরিচিতি যদি আমরা দেখি, এই পৃথিবীর প্রথম জানি সৌরজগৎ, প্রথম সৌরজগৎকে আবিষ্কার করেন কোপার্নিকাস, তাই না? বিখ্যাত একজন ব্যক্তি কোপার্নিকাস, তিনি সৌরজগৎ আবিষ্কার করেন। সৌরজগতের মধ্যে কয়টা গ্রহ আছে? 8টি গ্রহ। কয়টি গ্রহ? 8টি গ্রহ আছে, তাই না? সৌরজগতের 8টি গ্রহ আছে। এই 8টি গ্রহের তৃতীয় গ্রহটির নাম কি বলতো? এই যে যেখানে মানুষ বসবাস করে, মানুষ নামক যেখানে বসবাস করে, তৃতীয় গ্রহটির নাম হচ্ছে পৃথিবী। আমাদের যে ওয়ার্ল্ড, আমাদের যে প্ল্যানেট বলি সেটা, তাই না? এই তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী। পৃথিবীর মধ্যে স্বাধীন দেশের সংখ্যা কয়টি বলতো? বর্তমান পৃথিবীর মধ্যে স্বাধীন দেশের সংখ্যা 195টি। পৃথিবীর মধ্যে স্বাধীন দেশের সংখ্যা 195টি। সর্বশেষ স্বাধীন দেশ হয়, এইখানে তোমাদের বই দেওয়া আছে 11 জুলাই, কোথাও কোথাও দেখবা 14 জুলাই 2011 সালে। 2011 সালে 14 জুলাই সর্বশেষ স্বাধীন হচ্ছে দক্ষিণ সুদান। নাম কি? দেশটার নাম কি বললাম? দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান। আমরা কিন্তু লেকচার শিটে দেখবো না, আমরা টু দা পয়েন্টে এই বিষয়বস্তু সমূহ থেকে আলোচনা করব, মনে রাখবে কিন্তু। পৃথিবীর তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী সৌরজগতের, এবং 195টি স্বাধীন দেশ, এর মধ্যে সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। কি বললাম? সর্বশেষ স্বাধীন দেশ 2011 সালে দক্ষিণ সুদান। সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করছে। ওকে, পৃথিবীর মানে সৌরজগতের বৃহত্তম গ্রহটির নাম হচ্ছে বৃহস্পতি, এটাকে গ্রহরাজ বলা হয়। এবং সবচেয়ে বেশি গ্রহ হচ্ছে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি। আচ্ছা, সো পৃথিবী নিয়ে যদি আরো তথ্য যদি দেই, পৃথিবীর মধ্যে জনসংখ্যা প্রায় 700 মিলিয়ন জনসংখ্যা রয়েছে। আচ্ছা, এই পুরো পৃথিবীর মধ্যে দেশ কতগুলো বললাম? স্বাধীন দেশ 195টি, 200-এরও অধিক দেশ রয়েছে, স্বাধীন হচ্ছে 195টি। এর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় দেশটির নাম কি? বড় দেশ এর মধ্যে রাশিয়া হচ্ছে কি আয়তনে, এবং জনসংখ্যা হচ্ছে ভারত। আগে ছিল চীন, বর্তমান ভারত। বড় দেশ পৃথিবীর আয়তনে বড় দেশ রাশিয়া, এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ পরীক্ষা যদি আসে, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, তোমরা সবাই নাম শুনেছো, ভ্যাটিকান সিটি। পৃথিবীর সবচেয়ে ছোট দেশটা জনসংখ্যায় এবং আয়তনে ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান, এই দেশটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি নামে একটা দেশ রয়েছে। এটা ইতালির মধ্যে, ইতালিকে ছিদ্রায়িত করছে পৃথিবীর মধ্যে। আচ্ছা, সো পৃথিবীর মধ্যে আমরা যদি দেখি, পৃথিবীর মধ্যে ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে কয়টি আছে? 2টি রাষ্ট্র হচ্ছে পৃথিবীর মধ্যে ছিদ্রায়িত রাষ্ট্র। পৃথিবীর মধ্যে 2টি রাষ্ট্রকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়, ইতালিকে, এবং আরেকটা দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তাহলে ইতালি এবং দক্ষিণ আফ্রিকা ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। ইতালিকে বলা হয় ইউরোপের ভুটজুদা বলা হয়। কি বলা হয়? ভুটজুদা, জুতার মতো দেখতে। মানচিত্র যদি দেখো, ইউরোপের ভুটজুদা বলা হয় কোনটিকে? ইতালিকে। এবং ইউরোপের প্রবেশদ্বার,
ইউরোপের প্রবেশদ্বার অস্ট্রিয়ার ভিয়েনাকে বলা হয়ে থাকে, তাই না? এবং এই ইতালিকেও বলা হয়ে থাকে ইউরোপের প্রবেশদ্বার। খেয়াল করো, আমরা যদি খেয়াল করি দক্ষিণ আমেরিকাকে ছিদ্রায়িত করছে একটা দেশ, এই দেশটার নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এরকম দক্ষিণ আফ্রিকা, এটার এখানে ছোট্ট একটা দেশ আছে এরকম, এই দেশটার নাম হচ্ছে লেসোথো। নাম কি বললাম? লেসোথো। লেসোথো। আর ইতালিকে ছিদ্রায়িত করছে দুটি দেশ, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি, আরেকটা হচ্ছে সেন মেরিনো। আরেকটা কি বললাম? সেন মেরিনো। আরেকটা কি? সেন মেরিনো। ভ্যাটিকান সিটি এবং সেন মেরিনো হচ্ছে পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র। তাহলে ছিদ্রায়িত করছে ইতালিকে। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কয়টি? দুটি, একটা হচ্ছে ইতালি, একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ওকে, পৃথিবীর স্বাধীন দেশ বললাম। এখন যদি আমরা যদি দেখি পৃথিবীর মধ্যে যে একটা সংগঠন আছে, জাতিসংঘ নিয়ে আমরা আলাদা একটা লেকচারে পড়বো। জাতিসংঘ নিয়ে একটা আলাদা লেকচার আমরা পড়বো। জাতিসংঘের সদস্য দেশ কিন্তু 193টি। কয়টি পৃথিবীর মধ্যে? জাতিসংঘের সদস্যভুক্ত দেশ হচ্ছে 193টি, বাট পৃথিবীর মধ্যে স্বাধীন দেশ হচ্ছে কয়টি? 195টি। এর মধ্যে ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন এবং কসোভো, যেটাকে বলি ভ্যাটিকান সিটি রাষ্ট্র হলেও স্বাধীন দেশ হলেও 103 কসোভো এবং কি বললাম? কসোভো এবং প্যালেস্টাইন এবং ভ্যাটিকান সিটি, এগুলো কিন্তু জাতিসংঘভুক্ত নয়, জাতিসংঘের পর্যবেক্ষক দেশ। ওকে, আচ্ছা, তো স্বাধীন দেশের সংখ্যা বললাম, সর্বশেষ বৃহত্তম ক্ষুদ্রতম দেশের সংখ্যা বললাম, তাই না? পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। কি বললাম? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, হচ্ছে পৃথিবীর সর্বাধিক দ্বীপ রয়েছে। প্রায় 1300 দ্বীপ নিয়ে হচ্ছে ইন্দোনেশিয়া গড়ে উঠছে। ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর সর্বাধিক দ্বীপ দেশ এবং পৃথিবীর জনসংখ্যায় সবচেয়ে বড় মুসলিম দেশটির নাম হচ্ছে ইন্দোনেশিয়া। জনসংখ্যায় সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি বলতো? ইন্দোনেশিয়া। কিন্তু আয়তনে যদি বলে কাজার আস্তানা বড়, মানে কি? কাজাখস্তান বা কাজাকিস্তান বলে থাকে। এই কাজার আস্তানা বড়, এবং মনে রাখবে কাজার আস্তানা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে কাজাখস্তান, আয়তনে সবচেয়ে বড়। বাট জনসংখ্যায় মুসলিম বিশ্বের সবচেয়ে জনসংখ্যায় হচ্ছে ইন্দোনেশিয়া বড়। পৃথিবীর মধ্যে কিছু রাষ্ট্র রয়েছে যেটা ইসলামিক প্রজাতন্ত্র। কি বলবো? পৃথিবীর মধ্যে ইসলামিক প্রজাতন্ত্র রয়েছে পৃথিবীর মধ্যে 4টা দেশ। কয়টা দেশ বললাম? 4টা দেশ হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র। ইসলামিক প্রজাতন্ত্র। ইসলামিক ইমিরেটস স্টেট হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করছে নিজেদের। ইসলামিক প্রজাতন্ত্রের দেশ যদি আসে পরীক্ষার মধ্যে, তাহলে অনেকে মনে করে অবশ্যই কি হবে? সৌদি আরব হবে, ওমান হবে, কাতার হবে। এরা তো ইসলামিক দেশ না, আরবের দেশ না, ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করে নাই। কারণ আরব কান্ট্রিগুলো আমরা বলে থাকি, মনে করি পাঞ্জাবে পুট টুপি পণ্য, মানে এগুলো মনে হয় যে আরব দেশ। আরব দেশকে যদি আমরা ইন্ডিকেট করি মানে আমি একদম খাঁটি মুসলমান হয়ে গেছি, না। সৌদি আরবে থাকলে যে তুমি খাঁটি মুসলমান, মদিনা মক্কায় থাকলে যে খাঁটি মুসলমান, তা কিন্তু না। কিছু কিছু দেশ নিজেদের দেশকে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা, ইসলামিক শাসন ব্যবস্থা তাদের রাষ্ট্র পরিচালনা করে। এর মধ্যে অন্যতম হচ্ছে আফগানিস্তান। আমরা এই দেশগুলো নিয়ে আলোচনা করব। পৃথিবীর মধ্যে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করছে ইরান, আফগানিস্তান, ইরান, পাকিস্তান। তারপর রয়েছে আরেকটা হচ্ছে মৌরতানিয়া। এই দেশটির নাম হচ্ছে আফ্রিকার মৌরতানিয়ার রাজধানী হচ্ছে নুয়াকচট। তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, কোন দেশের রাজধানী মুদ্রা তোমাদের পড়া লাগবে না। লেকচার শিটে থাকলেও তোমরা তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় কখনো রাজধানী মুদ্রা পরীক্ষায় আসে না। ক্লিয়ার? সুতরাং রাজধানী মুদ্রা পড়ে মাথা অর্ধেক নষ্ট করে লাভ নাই। পৃথিবী পড়তেছি, এতেই তো অর্ধেক তোমাদের মাথা নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে কেউ নিজেদের গোষ্ঠীর নাম ভুলে যাবা, একদম কোনো কিছুই নাম মনে থাকবে, ইভেন নিজের নামটা ভুলে যাবে যখন মানে মহাদেশ ভিত্তিক পড়াশোনা করে। কারণ এই লেকচারটা যাদেরকে পড়ায় তারা বলে, স্যার আমি তো ক্লান্ত, অবিশ্রান্ত। কারণ তোমরা এগুলো ভুলে যাও, কারণ তোমরা ইউরোপ মহাদেশের দেশগুলোর নামই তোমার কাছে কঠিন লাগে। তোমাকে যদি ইউরোপের 2টা দেশের নাম বলো, অনেক ছেলে মেয়েরা আছে বলতে পারে না, তাই না? সো তোমার এমন হয়েছে যে সাধারণ জ্ঞানে কিন্তু এত সংকোচন হয়েছে যে এইখানে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললেও তোমাদের মনে থাকে না, কারণ এগুলো নিয়ে এত চিন্তা করেন। কারণ বাংলাদেশের সাথে তো আমরা মোটামুটি পরিচিত, আমাদের দেশ বাংলাদেশ, এই রিলেটেড যত সাধারণ জ্ঞান আছে তোমরা সহজে মনে রাখতে পারো। কিন্তু দরা খায়া যায় কখন গিয়ে বলো তো? এই যখন আমরা আন্তর্জাতিক পড়তে যাই। যাই হোক, আমরা পৃথিবীর পরিচিতি নিয়ে পড়লাম, পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশগুলো পড়লাম, আয়তনে বড় ছোট দেশ, জনসংখ্যায় মুসলিম বিশ্বে এতগুলো দ্বীপপুঞ্জের দেশ বললাম।
এইগুলো পড়লাম, আরো রয়েছে, তোমরা বিভিন্ন বইয়ে তোমরা পড়বা, ঠিক আছে, বিভিন্ন জায়গায় তোমরা পড়বা, এগুলো নিয়ে তোমরা পাবা, তাই না? পৃথিবীর সরু রাষ্ট্র হচ্ছে চিলি রাষ্ট্রকে, চিলিটা হচ্ছে কাঁচামরিচের মতো দেখতে, তাই না? এরকম দেখবা, এরকম সরু রাষ্ট্র, ঠিক আছে, চিলি রাষ্ট্রটা এটা কাঁচামরিচের দেখতে, আমি ব্যাঙের মতো এঁকে ফেলছি, তাই না, নাকি একটা সাপের মতো এঁকে ফেলছি। তো এইটা হচ্ছে পৃথিবীর সরু রাষ্ট্র চিলি, চিলি মানে কাঁচামরিচের মতো দেখতে আর কি, ঠিক আছে, চিকন। ওকে, সো পৃথিবী, এইগুলো তোমাদের লেকচার প্ল্যান আছে। পৃথিবীর শীতলতম স্থান অ্যান্টার্কটিকা মালভূমি, পৃথিবীর সর্বাধিক জনবহুল শহর টোকিও জাপান। আমরা জানি টোকিও জাপান হচ্ছে মেটা সিটি, পৃথিবীর বৃহত্তম মেটা সিটি, এবং বিশ্বের 10টা মেটা সিটির মধ্যে অন্যতম মেগা সিটির মধ্যে প্রধান মেগা সিটি হচ্ছে টোকিও শহরটি, জাপানের রাজধানী বলা হয়। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, কোনটিকে বলা হয়? পামির মালভূমিকে, পামির মালভূমি, পামির মালভূমিকে, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। কি বলা হয়? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এটা মনে রাখবে, পরীক্ষা আসে। পৃথিবীর বিগ আপেল নামে পরিচিত নিউ ইয়র্ক, নিউ ইয়র্ককে পৃথিবীর বিগ আপেল বলা হয়। এগুলো হচ্ছে ভৌগোলিক উপনামের মধ্যে পড়বা। যাই হোক, আমরা পৃথিবীর পরিচিতি শেষ, এখন আমরা পৃথিবীর পরিচিতি আমাদের কিন্তু ক্লিয়ার। পৃথিবী নিয়ে যত তথ্য ছিল তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমরা যাই এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করব। এশিয়া মহাদেশে কি কি আছে? এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ কিছু দেশ নিয়ে আলোচনা করব। দেশগুলোর মধ্যে এশিয়া নিয়ে যদি আমরা আলোচনা করি, দেশসমূহ খেয়াল করো। দেশসমূহের মধ্যে আমরা প্রথম যে দেশটা নিয়ে আলোচনা করবো, সেই দেশটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নিয়ে আলোচনা করব। তারপর আমাদের চীন নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব মায়ানমার নিয়ে আলোচনা করব। আমরা জাপান নিয়ে কথা বলবো, জাপান নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো হচ্ছে আফগানিস্তান নিয়ে। তারপর আমরা পাকিস্তান নিয়ে কথা বলবো, পাকিস্তান। আমরা পাকিস্তান নিয়ে কথা বলবো। শ্রীলঙ্কা নিয়ে কথা বলবো, শ্রীলঙ্কা। আর শেষ নয়, অনেক দেশ, অর্থাৎ দেশসমূহ। অর্থাৎ আমরা যদি এশিয়ার মধ্যে যদি দেখি, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশই রয়েছে কয়টা? মানে দক্ষিণ এশিয়ার যদি দেশ দেখি, এখানে রয়েছে 8টি, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ রয়েছে 10টি। এই দেশগুলো পড়লেই তো অনেক। তারপর হচ্ছে এখানে থাইল্যান্ড রয়েছে। সো আমরা এশিয়া মহাদেশের যে দেশগুলো, এইগুলো অর্থাৎ সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার যে দেশগুলো, সার্কভুক্ত 8টি দেশ। সর্বশেষ সার্কভুক্ত দেশ হচ্ছে আফগানিস্তান। সার্ক নামে একটা সংগঠন হচ্ছে এই সার্ক নামে একটা সংগঠন, এই সার্ক সংগঠন দক্ষিণ এশিয়ার সংগঠন এক দেশগুলো। এটা আমাদের বাংলাদেশের 1985 সালে এটা প্রতিষ্ঠা লাভ করে। 1985 সালে প্রতিষ্ঠা লাভ করে হুসেন মোহাম্মদ এরশাদ এটার প্রতিষ্ঠাতা ছিলেন, হুসেন মোহাম্মদ। এবং সার্কভুক্ত দেশ বর্তমান কয়টি দেশ রয়েছে? 8টি। পরীক্ষায় যদি আসে এশিয়ার মধ্যে সার্কভুক্ত দেশ কয়টি? 8টি। সর্বশেষ দেশটির নাম হচ্ছে আফগানিস্তান, যে সার্কভুক্ত সর্বশেষ দেশ। এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। কোন দেশটির নাম বললাম? মালদ্বীপ। এবং জনসংখ্যা যদি বলি যে শিক্ষার হারে 100% শিক্ষার হার হচ্ছে মালদ্বীপে। কোথায় রয়েছে বলতো? মালদ্বীপ। কোথায় রয়েছে? এই মালদ্বীপে কোনো প্রকার নিজস্ব তাদের সেনাবাহিনী নেই। কোন দেশের কোনো নিজস্ব কোনো সেনাবাহিনী নেই? এশিয়ার মধ্যে একমাত্র সার্কভুক্ত একটি দেশ, সেই দেশটির নাম হচ্ছে মালদ্বীপ। এবং সবচেয়ে ছোট দেশ। এবং মনে করা হয় 2050 সালে এসে এই মালদ্বীপ কি হবে? পানির নিচে তলিয়ে যাবে। 2050 সালে এসে মালদ্বীপ কি হবে? পানির নিচে কিন্তু তলিয়ে যাবে। আচ্ছা, এইটা। এবং মালদ্বীপ হচ্ছে এমন একটি দেশ যে দেশটির কি তাদের মূলত মালদ্বীপ দেশটিকে তাদের শিক্ষার হারের দিক দিয়ে 100%, পাশাপাশি তাদের যে জনসংখ্যা খুবই স্বল্প জনসংখ্যা এশিয়ার মধ্যে, এবং তাদের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। এই বিষয়টা তোমরা মনে রাখবে, সার্কভুক্ত দেশ। আচ্ছা, সো এশিয়া মহাদেশের মধ্যে সার্কভুক্ত 8টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম উদ্যোগ গ্রহণ করছিল 1985 সালে, সার্কটি গঠন করছে। আচ্ছা, তো এর মধ্যে আমরা প্রথম যে দেশটি সেটা হচ্ছে ভারত নিয়ে আলোচনা করব। দেখো, এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দেশগুলো, এগুলো থেকেই তোমাদের বেশি বেশি প্রশ্ন আছে নার্সিং পরীক্ষাদের জন্য। এখন তোমরা ভারত নিয়ে যদি আমরা আলোচনা করি, শুধু ভারত নিয়ে যদি আলোচনা করি, ভারত জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথম যে দেশটি রয়েছে, এই দেশটির নাম কি? ভারত দেশটি রয়েছে, তাই না? আগে ছিল চীন, এবং চীনের মধ্যে কিন্তু একটা নীতিমালা ছিল, এক সন্তান নীতিমালা তাদের ছিল, যে একজনের বেশি সন্তান নেওয়া যায় না। কিন্তু যখন দেখতে চীনকে টপকে 1 বছরের মধ্যে ভারত বেশি জনসংখ্যা হয়ে যায়, তখন চীন কি করছে? একজন সন্তান নীতিমালা থেকে বের হয়ে তারা 2 সন্তান নীতিমালা চলে আসছে। এখন আমাদের বাংলাদেশে উচিত কি? বাংলাদেশে উচিত, এত জনসংখ্যা বাড়তেছে, প্রতি বছর 1 কোটি করে বাড়তেছে, তাই না? তো বাংলাদেশে উচিত কি?
দুই সংখ্যার মানে দুই সন্তান নীতিমালা না দিয়ে এক সন্তান নীতিমালা দেওয়া, তাই না? আচ্ছা, সো দুটি সন্তানের বেশি নয়, একটি হলে যথেষ্ট, যেভাবে জনসংখ্যা বাড়তেছে, তাই না? কারণ কিছুদিন পরে দেখবা যে আমাদের বাংলাদেশে বলবে যে এত জনসংখ্যা হয়ে গেছে যে একটি সন্তানের বেশি নয় না হলে ভালো হয়, তাই না? আচ্ছা, যাই হোক, সো ভারত দেখা যাচ্ছে এক বছরে এত জনসংখ্যা বাড়ছে, চীনকে টপকায় গেছে, তাই না? প্রায় 145 কোটি জনসংখ্যা ভারতে বর্তমান। আচ্ছা, সো ভারত হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথম ভারত। সো ভারত নিয়ে আরো কিছু তথ্য আমরা একটু দিই, খেয়াল করো। ভারতের মধ্যে যদি আমরা খেয়াল করি যে ভারতে কি কি বিষয় রয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, তাই না? এখন ভারত নিয়ে যদি আমরা প্রথম আলোচনা করি এবং ভারতের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের যে তোমাদের লেকচার প্ল্যানে কিন্তু অলরেডি দেওয়া আছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, নাম কি? জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু, নাম কি বললাম? নেহেরু। প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, নাম কি? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? তিনি হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ, নাম কি? রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। মুক্তিযুদ্ধের সময় কিন্তু তিনি বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম রাজেন্দ্র প্রসাদ এবং মহিলা রাষ্ট্র হচ্ছে প্রতিভা পাতিল, প্রতিভা পাতিল। বর্তমান মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছেন 15তম মহিলা রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন 15তম রাষ্ট্রপতি, নাম হচ্ছেন দ্রৌপদী মুর্মু। নাম কি বললাম? বর্তমান দ্রৌপদী মুর্মু, একটু মনে রাখবে। ওকে, রাজেন্দ্র প্রসাদ। বাঙালি হচ্ছে প্রণব মুখার্জি, প্রথম বাঙালি যদি পরীক্ষা আসে, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি? প্রণব মুখার্জি। কি বললাম? প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম। প্রথম মুসলমান রাষ্ট্রপতি হচ্ছে জাকির হোসেন। কি বললাম? জাকির হোসেন। প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম জাকির হোসেন। প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম হচ্ছেন কি বললাম? প্রণব মুখার্জি। কি বললাম? প্রণব মুখার্জি হচ্ছেন প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম। এবং ভারত হচ্ছে জাকির হোসেন প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম এবং প্রতিভা পাতিল হচ্ছে প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম। বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছেন ইসাবেলা পেরন, আর্জেন্টিনার ইসাবেলা পেরন। নাম কি বললাম বলো তো? ইসাবেলা পেরন, তাই না? বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছেন ইসাবেলা পেরন। কি বললাম? ইসাবেলা পেরন। ওকে, সো ভারত নিয়ে যদি আরো বিষয় বলি, ভারতের লৌহ মানবী খ্যাত নামে কিন্তু পরিচিত যিনি, তার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। শ্রীমতী ইন্দিরা গান্ধী হচ্ছে লৌহ মানবী নামে খ্যাত। কি নামে খ্যাত? ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী। ওকে, ভারত হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট একটা হচ্ছে লোকসভা এবং উপরের অংশ হচ্ছে রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভা। ভারতের মোট রাজ্য সংখ্যা রয়েছে 29টি। কয়টা বললাম? বর্তমান হচ্ছে 28টি। বর্তমান রাজ্য সংখ্যা হচ্ছে 28টি, আগে ছিল 29টি। সর্বশেষ তেলেঙ্গানা এবং কেন্দ্র শাসিত হচ্ছে 9টি রাজ্য, আগে ছিল 7টি। বর্তমান কাশ্মীর এবং লাদাখকে আলাদা করে ফেলার কারণে কেন্দ্র শাসিত অঞ্চল হচ্ছে 9টি। মোট রাজ্য সংখ্যা হচ্ছে বা অঞ্চল হচ্ছে 28টি। এইটা একটু মনে রাখবা। এবং ভারতের কিছু অঞ্চল রয়েছে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? সবাই কিন্তু জানি, বিজেপির নেতা, ঠিক না? তার নাম হচ্ছেন নরেন্দ্র মোদীজি, তাই না? তিনি হচ্ছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। এবং ভারতের বর্তমান যে রাষ্ট্রপতি হচ্ছেন মহিলা রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। কি নাম? তিনি হচ্ছেন দ্রৌপদী মুর্মু, তিনি মারমা উপজাতির, তাই না? সো তার নামটা একটু মনে রাখবা তোমরা। তারপর যে আমরা জানি ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, এবং ভারত কিন্তু স্বাধীনতা লাভ করে 1947 সালে। ভারত পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত হয়ে যায়, এটা জানি। সো ভারত নিয়ে এই ছিল তোমাদের লেকচার প্ল্যানে আছে, আরো অনেক তথ্যগুলো দিলাম। ভারতের একজন ব্যক্তির নাম হচ্ছেন রাজীব গান্ধী, তিনি বোফোর্স কেলেঙ্কারি, যেটা অস্ত্র রিলেটেড, তিনি কিন্তু মারা যান পরবর্তীতে আততায়ীর হাতে। এবং আরেকজন ব্যক্তি ভারতের যিনি জাতির জনক, হ্যাঁ, মোহনদাস করমচাঁদ গান্ধী বা গান্ধীজি যাকে বলি আমরা, তিনি হচ্ছে অহিংসা আন্দোলনের প্রবক্তাকে করমচাঁদ গান্ধী বা গান্ধী, তাকে বলি আমরা কি? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী তিনি হচ্ছেন কি? তিনি জন্মগ্রহণ করেন 1869 সালের 2 অক্টোবর। 1869 সালের 2 অক্টোবর, ভালো করে মনে রাখবা।
এই যে 2 অক্টোবর যে তার জন্ম, এই মহাত্মা গান্ধীর জন্ম, এই জন্মদিনটাকে তিনি অহিংস দিবস হিসেবে, বিশ্ব অহিংস দিবস হিসেবে, কোনো হিংসা নাই, ভেদাভেদ মানে ভেদাভেদ ভুলে অহিংস দিন হিসেবে আমরা পালন করি হচ্ছে 2 অক্টোবর। আর অহিংস আন্দোলনের, অসহযোগ আন্দোলনের প্রবক্তা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য তিনি কি করেন, অসহযোগ আন্দোলন ডাক দেন, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। এবং তিনি 1869 সালে জন্মগ্রহণ করলেও তিনি 1915 সালে এসে তিনি কি করেন, রাজনীতিতে যুক্ত হন। এবং 1917 সালে ভারতবর্ষে এসে তিনি কি করেন, রাজনীতিতে যুক্ত হন। এবং তিনি হচ্ছেন কংগ্রেসের অন্যতম নেতা হন। তিনি কে, ভারতীয় কংগ্রেসের। আচ্ছা, তো গান্ধী নিয়ে যদি আমরা বলি, গান্ধীকে তিনিও কিন্তু আততায়ীর হাতে নিহত হন। তাকে যে হত্যা করে তার হচ্ছে নাথুরাম গডসে। কি বললাম, নাথুরাম গডসে ঘটনা ঘটায় দিছে, তাই না? গুলি করে ফুটু করে দিছে কে, নাথুরাম গডসে, তাই তো? আচ্ছা, আমরা অনেক জায়গায় দেখছি বড় বড় নেতাকর্মীদের বিভিন্ন সময় বিভিন্ন আততায়ীদের হাতে নিহত হতে দেখছি আমরা, বিভিন্নভাবে তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে, তাই তো? আচ্ছা, তো ভারত নিয়ে তথ্যগুলো তোমাদের অলরেডি দিয়েছি। বড় বড় নেতাদের কথা বললাম, ভারতের সুভাষ চন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, তারপরে যে ভারতের আরো অনেক বড় বড় নেতারা ছিল তাদের নিয়ে বললাম, তাই তো? সো ভারতের মধ্যে বিখ্যাত কিছু ব্যক্তির মধ্যে নোবেল বিজয়ীর মধ্যে কে আছেন বলতো? ভারতের শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন নাকি? আমরা জানি ভারতবর্ষে যেমন শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন মাদার তেরেসা। তিনি ভারতে একটা চ্যারিটি খুলেন, ঠিক না? চ্যারিটি 1950 সালে একটি চ্যারিটি খুলেন ভারতের কলকাতায়, তাই তো? এবং তিনি হচ্ছেন ভারতে একমাত্র নারী যিনি হচ্ছেন উত্তর মিশনারি থেকে এসে তিনি পরবর্তীতে কি করেন, এই ভারতে আইসা তিনি একটা চ্যারিটি খুলেন, যেটাকে নির্মল হৃদয় নামে একটা চ্যারিটি খুলেন, কে মাদার তেরেসা, মাদার অফ হিউম্যানিটি, তাই না? এই মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পায় 1979 সালে। কত সালে? 1979 সালে। দেখো, শুধু ভারত নিয়ে আমরা শেষ করতে পারতেছি না, এত তথ্য যে স্যার, এত তথ্য শুধু ভারতের মধ্যে, চীন, মিয়ানমার, জাপান, আফগানিস্তান, পাকিস্তান, এগুলো কখন শেষ করব? অর্থাৎ এইগুলো লেকচার আলোচনা করলে তোমাদের 10 ঘন্টায়ও কিন্তু ফুরাবে না। সো ভারত নিয়ে যত তথ্য লেকচার প্ল্যানে আছে তোমরা অনলাইন থেকে দেখে নিবা, ক্লাসে যেগুলো বলছো এখান থেকে দেখে নিবা, তোমরা যাদের বিভিন্ন গাইড ফলো করো গাইড থেকে দেখে নিবা যে মহাদেশ ভিত্তিক গুরুত্বপূর্ণ দেশগুলো নিয়ে আলোচনা। যাই হোক, ভারত নিয়ে যে কথাগুলো বললাম এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোই তোমরা মনে রাখবা। এখন আমরা চলে যাই চীন দেশে চলে যাই। চীন নিয়ে যদি বলি, দেশের মধ্যে এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ চীনে মহাপ্রাচীর গ্রেট ওয়াল কোথায় অবস্থিত? চীনে। গ্রেট ওয়াল কোথায় অবস্থিত? চীনে। চীনের মহাপ্রাচীর বিশ্বের সপ্তাশ্চর্যের একটি আশ্চর্য চীনের মধ্যে 1912 সালে জাতীয়তাবাদ আন্দোলনের ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন শান ইয়াতসেন। নাম কি? শান ইয়াতসেন। শান, যে ওয়াংচুং পাং যত নাম আছে সব কিন্তু চীনে, আমরা নাম দেখলে বুঝি শান ইয়াতসেন, তাই না? তারপরে যে 1949 সালে মাও সে তুং, তাই না? মাও সে তুং, অর্থাৎ পুনস্কার থাকবে যত নাম পড়বা, যত দেখবা যে তারপর এইগুলো, যেমন বেইজিং হচ্ছে চীনের রাজধানী কোথায়? বেইজিং এ, তাই তো? আচ্ছা, সো মাও সেতুং হচ্ছে 1949 সালে সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে কি করেন? সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মাও সেতুং কি করেন? সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্যে কত সালে? 1949 সালে। আর জাতীয়তাবাদী আন্দোলনের প্রবক্তা 1912 সালে শান ইয়াতসেন। কে করেন? শান ইয়াতসেন। আচ্ছা, তো মাও সেতুং এর কথাটা বললাম, গ্রেট ফরওয়ার্ড লিভ মাও সেতুং। তিনি হচ্ছেন সাংস্কৃতিক বিপ্লব ঘটাইছেন কে? এই মাও সেতুং 1966 সালে। এবং চীনে বিখ্যাত একটি 1987 সালের দিকে বিখ্যাত একটা জায়গা আছে, সেটা হচ্ছে তিয়ান আমেন স্কয়ার। এটাও কিন্তু চীনে অবস্থিত। তিয়ান আমেন স্কয়ার। এখানে বিভিন্ন ছাত্রদের হত্যা করা হয়। এখানে ছাত্রছাত্রীদের হত্যা করে মানে চীন সরকার যারা যে ছাত্ররা তারা জাতীয়তাবাদী আন্দোলনে মানে উদ্ভব করেছিল বিদায় তাদেরকে নির্বিচারে পুলিশে গুলি করে হত্যা করে তাদেরকে। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার পতন ঘটবে 24-এ, তখনও কিন্তু তিনি কি করেন? তিয়ানআমেন স্কয়ার কিন্তু ভ্রমণ করে আসেন এবং সেখানে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আসেন। কিন্তু দেশে এসে ঠিক উল্টোটা করেন। জানেন যে তিয়ানআমেন স্কয়ারে যেখানে ফুল দিচ্ছেন, ফুল দিয়ে অর্পণ করছেন, এবং তিনি বুঝতে পারেন না আমাদের দেশেও এরকম একটা গণ অভ্যুত্থান করবে, তাই না?
এবং তিয়েনামেন স্কোয়ারও কিন্তু এরকম একটা অভ্যুত্থান ঘটছিল, মনে করছিল ছেলে মেয়েদের গুলি করে তাদেরকে যেমন দমায় রাখছিল এবং সমাজতান্ত্রিক বিপ্লব আদৌ আছে, তিনি মনে করছেন বাংলাদেশে এরকম একটা করবে যে ছেলে মেয়েদেরকে হত্যা করে গুম করে তারা হয়তো মনে করবেন যে তার ক্ষমতা টিকে থাকবে। কিন্তু দিন শেষে কি হলো, 24-এর গণ অভ্যুত্থানে ছাত্রছাত্রীরা সফল হলো, তাই না, এবং স্বৈর শাসকের পতন ঘটলো। আচ্ছা, সো তিয়েনামেন মানে স্কোয়ার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা কোথায় অবস্থিত বলতো, এটা কিন্তু চীনে অবস্থিত। সো চীনের দিক দিয়ে যদি আমরা জানি, চীন উৎপাদনের দিক দিয়ে সবকিছু দিক দিয়ে কিন্তু চীন অনেক এগিয়ে। ওয়ান বেল্ট ওয়ান রুট ইনিশিয়েটিভ দিচ্ছেন এবং সিল্ক রুট ঘোষণা করছেন এই চীন 2013 সালে। এবং চীন খুবই দুর্দান্ত, এবং চাইনা যে প্রোডাক্টগুলো আমরা বলি না চাইনা বেশি দিন যায় না, দেখো চাইনা বেশ কিছু প্রোডাক্ট আছে, তারা চাইনা এত মানে তথ্য প্রযুক্তিতে জাপানের পরে যদি চীনের কথা যদি বলি, জাপানের টেকনোলজি খুব ভালো, বা চীনও কিন্তু তাদের অবকাঠামোগত টেকনোলজি খুবই উন্নত পর্যায়ে, তাই না। সো চীন নিয়ে আর কিছু তথ্য তোমাদের গুরুত্বপূর্ণ দিব না। চীন এক দেশ দুই নীতি করে মূলত বেইজিং এর জন্য, এবং হংকং এর জন্য মূলত এক দেশ দুই নীতি করে হংকং। চীনের স্বায়ত্তশাসিত রাষ্ট্র রয়েছে কয়টি? চীনের স্বায়ত্তশাসিত রাষ্ট্র রয়েছে 5টি। এর মধ্যে একটা দেশ রয়েছে, একটা জায়গায় একটা রয়েছে, এটাকে ফরমুজা প্রণালীর মধ্যে রয়েছে, এটা হচ্ছে তাইওয়ান। তাইওয়ান নিয়ে কিন্তু ঝামেলা চলতেছে, হ্যাঁ, এটা মনে রাখবা। তাইওয়ান হচ্ছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল, এবং তাইওয়ান 1947 সালে তাইওয়ান কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য আগে ছিল, বর্তমানে তাইওয়ান নেই। তাইওয়ানের পূর্ব নাম ছিল ফরমুজা। কি ছিল নাম? ফরমুজা। এবং ফরমুজা প্রণালী কোথায় অবস্থিত? চীন এবং তাইওয়ানের মধ্যে। তাইওয়ান এবং চীনের মধ্যে কিন্তু প্রায় সময় যুদ্ধ হয়ে যায়, এবং যদিও তারা একটি দেশে নিজেদেরকে মনে করে, চীন মনে করে তাইওয়ান তাদের এই অংশ। বেশি কি স্পিডে বলে ফেলতেছি, তোমরা কি বুঝতেছো কিনা সেটা বলো। যে এই যে কথাগুলো যে বললাম, ভারত নিয়ে এত তথ্য দিলাম, আরো তথ্য রয়ে গেছে, সব তথ্য ইম্পর্টেন্ট না, যেগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবে। ক্লিয়ার? ওকে প্রিয় শিক্ষার্থীরা, চীন নিয়ে একটু বললাম, চীনের সিটে দেওয়া আছে, তোমরা গাইড থেকে কিছু পড়ে ফেলবা। যে তথ্যগুলো বললাম এই তথ্যগুলো একটু মনে রাখবে। চীন এবং মঙ্গোলিয়ার মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম মরুভূমিটা গোবি মরুভূমি অবস্থিত। কোথায়? গোবি। তাহলে গোবি মরুভূমিটা চীন এবং মঙ্গোলিয়ার মাঝামাঝি অবস্থান করছে, এবং চীন দেশটির মধ্যে আর 14টি দেশের সাথে কি আছে, সীমান্ত আছে। কোন দেশটির? চীন দেশটির 14টি দেশের সাথে কি আছে, সীমান্ত আছে। ওকে, চীন নিয়ে যদি আমরা, আমাদের কিন্তু আলোচনা শেষ। পর্তুগাল ম্যাকাও শাসন করে, পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম যে মানে অঞ্চলটি ছিল সে হচ্ছে ম্যাকাও রাজ্যটি, ঠিক আছে, এইটা তোমরা একটু মনে রাখবা। ওকে, চীনের আরেকটা অঞ্চল রয়েছে উইগুর মুসলিম সম্প্রদায়, কিন্তু সবচেয়ে অবহেলিত। উইগুর মুসলিম সম্প্রদায়। উইগুর মুসলিম সম্প্রদায় কোথায় বসবাস করে? চীনে বসবাস করে। উইগুর মুসলিম সম্প্রদায় কোথায় বসবাস করে বলতো? চীনে বসবাস করে। এইটা একটু মনে রাখবা। চীনের জিংজিয়াং প্রদেশে। কোন প্রদেশে? এই জিংজিয়াং ওয়াংচুং পাং মনে রাখা লাগবে না, খালি উইগুর মুসলিম সম্প্রদায় কোথায় আছে? চীনে আছে, এইটা মনে রাখলে হবে। সো ভারত চীন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা মায়ানমার এবং জাপান নিয়ে কিছু আলোচনা করি, ঠিক আছে। মায়ানমার এবং জাপান। সো মায়ানমার এবং জাপান নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। খেয়াল করো, মায়ানমার বা জাপান, এই দুইটা দেশ নিয়ে যদি অনেক তথ্য বলি। মিয়ানমার বলে থাকি। এই মায়ানমারের জাতিসংঘে মানে মায়ানমারের জাতিজন হচ্ছে ওয়াংসাং। নাম কি? ওয়াংসাং। কে ছিলেন? অং সাং। এবং তার কন্যার নাম হচ্ছে অং সাং সুচি। নাম কি? অং সাং সুচি তার কন্যার নাম, যিনি বর্তমান কি আছে, অং সাং সুচি হচ্ছে বর্তমান গৃহবন্দী অবস্থায় রয়েছে, এবং তাকে কিন্তু জেল হাজত কাটতে হইতেছে, তাই না। মিয়ানমারে বলবো হচ্ছে জান্তা সরকার ক্ষমতা। জান্তা সরকার হচ্ছে এমন একটা সরকার, সামরিক সরকার, এবং মিয়ানমারে বর্তমান সামরিক সরকার রয়েছে, এবং সামরিক সরকার অভ্যুত্থানে যায় 2021 সালে মিয়ানমারে। এবং মিয়ানমার সম্পর্কে যদি বলেন, মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জান্তা প্রধানকে, জান্তা প্রধানের নাম হচ্ছেন মিং অং লাই, এবং অং সাং সুচি হচ্ছেন এনএলডির প্রধান। এনএলডি হচ্ছে অং সাং সুচির একটা দলের নাম হচ্ছে এনএলডি, ঠিক আছে। এনএলডি ন্যাশনাল লিবারেশন ডেমোক্রেসি, তাই ঠিক না? এটা হচ্ছে কি এনএলডি। ওকে, সো জান্তা সরকারের প্রধান হচ্ছেন মিং অং লাই, এবং বর্তমান জান্তা সরকার বা সামরিক সরকার রয়েছে, অর্থাৎ মিয়ানমারের বাহিনীদের বলা হয় তাতমাদো। কি বলা হয়? তাতমাদো। তাতমাদো বলা হয় কাদেরকে? মিয়ানমারের যে সেনাবাহিনী আছে তাদেরকে বলা হয় তাতমাদো বলা হয়ে থাকে। এবং মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়,
মিয়ানমারের মিয়ানমারের কয় মানে 3টি প্রদেশ রয়েছে, এর মধ্যে হচ্ছে মিয়ানমারের যে আমরা অঞ্চল জানি